নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। উচ্চ মাধ্যমিক 2024 ফিজিক্সের লাস্ট মিনিট সাজেশনের যে সিরিজ আমরা শুরু করেছি তার আজ শেষ ক্লাস, এবং এই শেষ এবং অন্তিম ক্লাসে আমরা ডিসকাস করব 2 নম্বরের কোশ্চেন, 2 মার্কস কোশ্চেন, টপ 30 2 মার্কস কোশ্চেন। আগের ভিডিওতে আমি 3 মার্কসের, 5 মার্কসের এবং এসএকিউ এবং এমসিকিউ তো আমার করাই আছে আগে থেকে, সেই ভিডিওগুলো দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, তার সাথে কমেন্ট বক্সেও আমি সব পিন করে দেবো তোমাদের লিঙ্কগুলো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। যে সেকশন থেকে তোমাদের 2 নম্বর কোশ্চেন সেট হবে সেটা প্রথম হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো প্রথম কোশ্চেন আমরা দেখে নেব, বলছে কোন কোন সময় একটি পোটেনশিওমিটারের সাম্য বিন্দুটি পোটেনশিওমিটারের তারের মধ্যে পাওয়া যায় না, অর্থাৎ পোটেনশিওমিটার তারের মধ্যে কোনো নাল পয়েন্ট পাওয়া যায় না। তো বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর হুইচ উই ডাজ নট গেট এনি নাল পয়েন্ট অন দ্য পোটেনশিওমিটার। ওকে, তো মনে রাখবে যে এই শর্তটা হচ্ছে যে ব্যাটারির তড়িৎচালক বল আমরা নির্ণয় করব, তার তড়িৎচালক বল যদি পোটেনশিওমিটারের যে তারের যে বিভবটা, অর্থাৎ বিভব বলতে কি না পোটেনশিয়াল ডিফারেন্স, তার থেকে যদি বেশি হয়, তাহলে যে সেলটা আমরা নিয়েছি সেই সেলের ইএমএফ যদি পোটেনশিওমিটার তারের যে ভোল্টেজ তার থেকে বেশি হয় তাহলে মাপতে পারবো না। আর 2 নম্বর মনে রাখবে যে অজানা সেলটা আমরা নিয়েছি, যে আননোন সেলটা আমরা নিয়েছি, যার ইএমএফ আমরা মাপবো, তার যে পজিটিভ টার্মিনাল এবং পোটেনশিওমিটারের ব্যাটারির পজিটিভ টার্মিনাল যদি একটা পয়েন্টে যুক্ত না থাকে, যদি কমন পয়েন্টে যদি আমরা কানেক্ট না করি, তাহলে সেখানে ভুল কানেকশনের জন্য আমরা নাল পয়েন্ট পাবো না। ওকে, এবার 2 নম্বর কোশ্চেন কি বলছে, যে সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে এবং আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, অর্থাৎ কয়েকটা ইলেকট্রিক সেল নেওয়া হয়েছে, ব্যাটারি নেওয়া হয়েছে, যাদের ফার্স্টে আমরা কি করেছি না সিরিজে জয়েন করেছি, অ্যান্ড সেকেন্ডলি we connect them in parallel. ওকে, তো বলছে কি শর্তে, ইন হোয়াট কন্ডিশন দুবারই সমান প্রবাহমাত্রা পাওয়া যাবে, ইন হোয়াট কন্ডিশন উই গেট সেম কারেন্ট ফর বোথ কন্ডিশন, দুটো কন্ডিশনে আমরা সেম কারেন্ট পাবো। তো মনে রাখবে যে এটা দেখবে তোমাদের হর্টসে তোমরা পেয়ে যাবে, চলতড়িতের যে হর্টস, ঠিক আছে, ছায়া প্রকাশনের বই হর্টস তোমরা পেয়ে যাবে। এটা অ্যান্সারটা হবে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ প্রত্যেকটা সেলের বা প্রত্যেকটা ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা কি হবে না বর্তনীর বা সার্কিটের যে রোধ বা রেজিস্ট্যান্স তার সঙ্গে যদি সমান হয়, তখন কিন্তু কি হবে না আমরা কয়েকটা সেলকে প্যারালালে জয়েন করি অথবা সিরিজে জয়েন করি, আমরা কিন্তু সেম কারেন্ট পাবো। 3 নাম্বার কোশ্চেন কি, রোধের উষ্ণতা গুণাঙ্ক কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। হোয়াট ইজ দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স? এই সংজ্ঞাটা ডেফিনেশনটা তোমরা বই থেকে দেখে নিও। বলছে কোন পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়, অর্থাৎ কোন সাবস্টেন্সের, ফর হুইচ সাবস্টেন্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ নেগেটিভ। মনে রাখবে যাদের টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স কমে, যাদের উষ্ণতা বাড়ালে রোধ কমে, তাদের কি হয় না এই ভ্যালুটা ঋণাত্মক হয় কাদের না যারা তোমার কি অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়, অর্থাৎ সিলিকন, জার্মেনিয়াম এদের। কিন্তু যদি ধাতু হয় এদের কি হয় না তাপমাত্রা বাড়ালে রোধ বৃদ্ধি পায়। ওকে, টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স বাড়ে, তাই এদের ক্ষেত্রে কি হয় না টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স পজিটিভ হয়, মনে রেখো। 4 নম্বর কোশ্চেন, একটি কার্বন রোধকের ওপর আঁকা 4টি বলয়ের রং যথাক্রমে লাল, সবুজ, কমলা এবং রূপালী। বলছে ওই রোধকের সম্ভাব্য রোধের মানের পাল্লা নির্ণয় করো। কার্বন রেজিস্ট্যান্সের তোমাদের 4টে কালার দেওয়া আছে, সেই 4টে কালার হচ্ছে রেড, গ্রিন, কমলা মানে অরেঞ্জ এবং রূপালী অর্থাৎ সিলভার কালার তোমার দেওয়া আছে। ওকে, তো বলছে যে এর মোস্ট প্রবাবল রেজিস্ট্যান্স কত হবে, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল রেজিস্ট্যান্স অফ কার্বন রেজিস্ট্যান্স। তো তোমাদের এমসিকিউ করানোর সময় আমি এটা করিয়েছিলাম, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে করবে। একটা ছড়া মনে রাখবে, ঠিক আছে? তো আমি ছড়াটা বলছি, যদিও শুনে হাসি লাগবে, শোনো কি বলছে, যে ক্যাবলা, একটা লোকের নাম হচ্ছে ক্যাবলা। আচ্ছা একটু নিচে লিখি, ধর লোকের নাম হচ্ছে ক্যাবলা কহস মানে কি কইছে বা বলছে, কহস মানে বলছে। নেবে, এটা আমরা নেবেটাকে নিবে বলছি, ধোসাটাকে বলছি ধোসা, অর্থাৎ ক্যাবলা নামে একটি লোক, ক্যাবলা কহস, ক্যাবলা বলছে সে ধোসা খাবে, ধোসা নেবে ধোসা।
ক্যাবলা কহস নেবে ধোসা। তো প্রথম যে কে মানে কি কালো, কে মানে কি কালো বা ব্ল্যাক, ব মানে কি বাদামি, লা মানে কি লাল রেড, ক মানে কমলা অরেঞ্জ, হয় হচ্ছে হলুদ বা ইয়েলো, ছয় হচ্ছে সবুজ বা গ্রিন, নিতে হচ্ছে নীল, নিতে হচ্ছে নীল বা ব্লু, ওকে, বেতে হচ্ছে বেগুনি ভায়োলেট, তারপরে ধূসর, ধুতে হচ্ছে তোমার ধূসর বা গ্রে, সাথে তোমার সাদা বা হোয়াইট, ওকে, সাদা বা হোয়াইট। তো মনে রাখবে যে কালোটা অর্থ বোঝায় 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা হয়ে গেল 9। এগুলো হচ্ছে এদের সিগন্যাল। আর এই যে রূপালি রয়েছে দেখো এর মধ্যে ওটা নেই, তাহলে মনে রাখবে যদি বলে সোনালি, যদি বলে সোনালি বা গোল্ডেন তাহলে হবে ±5%। যদি বলে রূপালি, যদি বলে রূপালি তাহলে মনে রাখবে ±10%। আর যদি কোনো কালার দেওয়া না থাকে, কোনো কালার নেই, ব্ল্যাঙ্ক আছে, কোনো 3টে কালার দেওয়া আছে, 4 নম্বর কালারটা দেওয়া নেই, তাহলে মনে রাখবে ±20%। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে তোমার রূপালি দেওয়া আছে। তো দেখো এবার কি করতে হবে, লাল, তাহলে লাল মানে কত, দেখো লাল মানে হচ্ছে 2, তাহলে হলো 2। তারপর দেখো সবুজ, সবুজ মানে কত 5, তাহলে হলো 5। কমলা, কমলা মানে কত 3। এ মনে রাখবে 3 নাম্বার যে কালারটা যত সংখ্যা ততগুলো 0 আমাকে দিতে হবে, তত 3টে 0 দিতে হবে। তাই প্রথম দুটো কালারের সংখ্যা দুটো লিখে দেবো পরপর, তৃতীয় কালারের যে সংখ্যা দিয়েছে আমি ততগুলো 0 বসাবো। তারপর কি রূপালি, অর্থাৎ এর প্লাস মাইনাস কত না 10%, অর্থাৎ এই যে 25,000 যে ওম এর মাইনাস তোমার 10% করলে যা হবে, মানে 10% করে নেবে, তাহলে অ্যান্সারটা কত হবে, ধরো 25,000 এর 10%, 10/100 তাহলে 2500, তাহলে অ্যান্সার কত হবে না, অ্যান্সার হবে 25,000 মাইনাস 2500 ওম থেকে বা 25,000 প্লাস 2500 ওম, এটা হয়ে যাবে অ্যান্সার। 5 নম্বর বলছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব দুটিকে শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করা হলো, কোন বাল্বটি কোন সময়ে বেশি আলো দেবে। তো দেখো বলছে দুটো বাল্ব নিয়েছি, দুটো ইলেকট্রিক্যাল বাল্ব আছে, একটা 220 ভোল্ট আর একটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট, একটা 220 ভোল্ট 100 ওয়াট, এবং এই বাল্ব দুটিকে একবার সিরিজে একবার প্যারালালে জয়েন করেছি। তো কোন ক্ষেত্রে মানে কোন কেসে, ইন হুইচ কেস দে give better electricity or better power, ওকে, বা বেটার ব্রাইটনেস। তো এটা হচ্ছে মনে রাখবে যে 100 ওয়াট যেটা আছে সেটা কি হবে না সমান্তরালে, অর্থাৎ তোমার প্যারালালে বেশি দেবে, লাইট দেবে। আর 60 ওয়াট যেটা আছে সেটা তোমার সিরিজ বা শ্রেণীতে বেশি আলো দেবে। কারণ তোমরা জানো যে আমাদের বাড়ির যে কানেকশনটা, আমাদের বাড়ির যে সার্কিটটা সেটা প্যারালালে থাকে, এবং যত বেশি তোমার ওয়াটের বল তুমি লাগাবে তত ভালো আমরা কি ব্রাইটনেস পাই। তাহলে 100 ওয়াট কি করবে সমান্তরাল সময় বেশি আলো দেবে। ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধযুক্ত একটি ব্যাটারির সঙ্গে বাহ্যিক রোধ আর যুক্ত করা হলো, অর্থাৎ একটা সেল আছে যে সেলের ইন্টার রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং এর ইএমএফ হচ্ছে ই। তাহলে এই ব্যাটারির সাথে একটা সার্কিট আমরা জয়েন করেছি, যে সার্কিটটা রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে বলছে দেখাও যে ওই যে আর রেজিস্ট্যান্সটা যেটা ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স, সেটাতে ম্যাক্সিমাম আমরা হিট প্রডিউস হবে যখন স্মল আর ইকুয়াল টু হবে ক্যাপিটাল আর। দেখো এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে যদি একটা সেলের সাথে, যদি একটা সেলের সাথে একটা রেজিস্ট্যান্স আর কে জয়েন করলাম, ক্যাপিটাল আর কে জয়েন করলাম, তাহলে দেখাও যে ম্যাক্সিমাম যে পাওয়ার পাবো ওই ক্যাপিটাল আর রেজিস্ট্যান্সে যখন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। দেখো ব্যাপারটা কি হয়, যে ধরো এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির ইএমএফ হচ্ছে ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, এর সাথে কি করলাম না একটা ক্যাপিটাল আর অর্থাৎ সার্কিট রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর আমি জয়েন করলাম, ঠিক আছে। তো তাহলে দেখো তাহলে এখানে কারেন্টের মান কত হবে না, কারেন্ট আই ইকুয়াল টু হবে ই বাই আর প্লাস হবে আর। তাহলে এবার এই যে রেজিস্ট্যান্সটা আছে এখানে কত পাওয়ার হবে লস, পি ইকুয়াল টু হবে আই স্কোয়ার ক্যাপিটাল আর। তাহলে পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই বাই মানে ই স্কোয়ার বাই আর প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। এবার যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই এবং ডিপি বাই ডিআর ইকুয়াল যদি 0 করে দিই, তাহলে আমরা পেয়ে যাব স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এইভাবে তোমরা পরীক্ষায় করে এসো, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করো। এস্টাবলিশ
ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, করে নিও। 8 নাম্বার বলছে জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যুক্ত করলে শান্টের মধ্য দিয়ে প্রবাহ মূল প্রবাহের 1/n অংশ হবে। বলছে যে একটা গ্যালভানোমিটারের সাথে প্যারালালে একটা শান্ট জয়েন করা আছে, বলছে ওই শান্টের ভ্যালুটা কত হলে, কত ভ্যালু হলে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শান্ট ফর হুইচ দ্য মানে কারেন্ট থ্রু দ্য সান ইজ 1/n টাইমস দ্য মেন কারেন্ট অর সার্কিট কারেন্ট। তো বলছে যে ধরো একটা গ্যালভানোমিটার আছে, এবার এই গ্যালভানোমিটারের সাথে আমরা প্যারালালে কি করেছি না একটা শান্টকে তো জয়েন করেছি, তাহলে এটা যদি মেন কারেন্ট হয়, কারেন্টটা এই পয়েন্টে কি হবে, দুভাগে তোমার হয়ে ভাগ, একটা জি এর মধ্যে কারেন্ট যাবে, একটা শান্টের মধ্যে দিয়ে যাবে কারেন্ট। তাহলে আমরা কি জানি, যেহেতু গ্যালভানোমিটার এবং শান্ট তো প্যারালালে জয়েন করা আছে, তার এই দুই প্রান্তে ভোল্টেজ হবে সেম, অর্থাৎ আমরা বলতে পারি যে ভিজি ইকুয়াল টু ভিএস। তো বা আমরা বললাম যে ভিএস ইকুয়াল টু ভিজি। ওকে, তা ভিএস মানে কি না ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি হয়, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে শান্টের মধ্য দিয়ে কারেন্ট ইন্টু শান্টের রেজিস্ট্যান্স সমান গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট মানে আইজি ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। তাহলে এস ইকুয়াল টু কি হয়ে যাবে, আইজি বাই হবে আইএস ইন্টু হয়ে যাবে জি। দেখো তাহলে এস ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, দেখো এখানে যে মেন কারেন্ট আই সেটা কি হয়ে যাচ্ছে আইজি প্লাস আইএস এ কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আইএস ইকুয়াল টু হয়ে যাচ্ছে, না সরি এখানে বলতে পারি আইজি ইকুয়াল টু আই মাইনাস আইএস। তাহলে আইজি যেখানে পুট করব আই মাইনাস আইএস বাই আইএস ইন্টু আমরা পুট করব জি। তোমরা দেখো আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস, তাই না, দুভাগে ভাগ হলো, তার আইজি ইকুয়াল টু কি হবে, আই মাইনাস হবে আইএস বাই হলো আইএস ইন্টু জি। তাহলে এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই বাই আইএস -1 ইন্টু জি। এবার কি বলছে যে শান্টের যে ইয়েটা কারেন্টটা, তো শান্টের যে কারেন্ট সেটা কি মেন কারেন্টের 1/n টাইমস হবে। তা আমরা বলতে পারি যে আই বাই আইএস ইকুয়াল টু হচ্ছে এন, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে এন, তাহলে n-1 ইন্টু জি, এটা হবে অ্যান্সার। এবার পরীক্ষায় তোমাদের এন এর জায়গায় বিভিন্ন মান দিতে পারে, জি এর জায়গায় বিভিন্ন মান দিতে পারে, দিয়ে তোমাকে বলতে পারে শান্টের ভ্যালু কত, তা ভালো করে এটা কিন্তু তোমরা করেছো। নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বায়োসাভার সূত্রের সাহায্যে ঋজু অর্ধ অসীম পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। বলছে ক্যালকুলেট ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সেমি ইনফাইনাইট কন্ডাক্টিং ওয়্যার। ওকে, তো আমরা কি জানি যে এমনিতে বি ইকুয়াল টু হয় μ0/4π 2I/r সাইন I/r সাইন θ1 প্লাস কি হয় সাইন θ2। সেমি ইনফিনিটি মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল হবে তোমার 90 ডিগ্রি। আমি ধরলাম যে এই অ্যাঙ্গেলটা প্রথম যে অ্যাঙ্গেলটা সেটা 0 ডিগ্রি হয়ে গেল, দ্বিতীয় অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি। তা সাইন 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 1, তাহলে ভেতর থেকে আসবে 1, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে μ0/4π I/r। ওকে, সেকেন্ড কোশ্চেন কি না বিষুব এবং মেরু অঞ্চলে ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব এবং অনুভূমিক উপাংশের মান নির্ণয় করো। বলছে ক্যালকুলেট horizontal and vertical component of magnetic field at the equatorial and polar region। ওকে, তো দেখো আমরা কি জানি, আমরা জানি যে BH ইকুয়াল টু B cos θ, অর্থাৎ হরিজন্টাল বা যেটা অনুভূমিক সেটা BH, যেটা উল্লম্ব সেটা BV, সেটা হচ্ছে B sin θ। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা 0 ডিগ্রিতে কত হবে না 0 ডিগ্রি যে বিষুব অঞ্চল সেখানে BH হয়ে যাবে B cos 0 ডিগ্রি মানে হয়ে যাবে B। ওকে, আর BVটা হয়ে যাবে B sin 0 ডিগ্রি, তার মানে হয়ে যাচ্ছে 0। আচ্ছা, 2 না বলছে যে পোলার রিজিয়ন মানে কত, এই থিটাটা কত 90 ডিগ্রি, তাহলে BH ইকুয়াল টু হয়ে যাচ্ছে B cos 90 ডিগ্রি, তার মানে হয়ে যাচ্ছে 0, আর BVটা হয়ে যাচ্ছে B sin 90 ডিগ্রি, তার মানে হয়ে যাচ্ছে B। ওকে, তাহলে এগুলো করে রেখো। B মানে হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্র, অর্থাৎ ম্যাগনেটিক জিওম্যাগনেটিক যে ফিল্ড তার ভ্যালুটা। ওকে, তারই কম্পোনেন্ট হচ্ছে দুটো, BH এবং BV, উল্লম্ব এবং অনুভূমিক উপাংশ। BH মানে অনুভূমিক, উল্লম্ব হচ্ছে BV। দেখো এবার নেক্সট কোশ্চেন, যদি কোনো স্থানের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি তড়িৎ আধান কোনো বল অনুভব না করে তাহলে কি বলা যায় ওই স্থানে কোনো চৌম্বক ক্ষেত্র বর্তমান নেই। বলছে ইফ এ চার্জ পার্টিকেল propagating or traveling through a medium and
no force acting on it, then you can say that there is no magnetic field। বুঝছে যদি একটা কোনো একটা জায়গার মধ্যে চার্জ পার্টিকেল মুভ করছে এবং তারও ফোর্স কাজ করলো না, তাহলে আমরা বলতে পারবো যে ম্যাগনেটিক ফিল্ড নেই। তাহলে এক নম্বর হচ্ছে হ্যাঁ আমরা বলতে পারবো ম্যাগনেটিক ফিল্ড নেই। আবার দু নম্বর হবে যে না ম্যাগনেটিক ফিল্ড থাকতেও পারে, কারণ যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালালভাবে ওই চার্জ পার্টিকেল মুভ করে তখন ওই চার্জ পার্টিকেলের ওপর যে ফোর্সটা হয় সেটা কত হয় না F = QVB sin 0 ডিগ্রি = 0। তাহলে অ্যান্সারটা হবে যে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড থাকতেও পারে, সেক্ষেত্রে যদি ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালালভাবে চার্জ পার্টিকেলটা মুভ করে তাহলে কোনো ফোর্স কাজ করবে না, অথবা কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। ওকে, তাহলে আছে সেটাও বলতে পারবো না, নেই সেটাও আমরা কনফার্ম বলতে পারবো না, দুটোই কিন্তু হতে পারে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি? দেখো হোয়াট ইজ সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। মনে রাখবে যে একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলার ভাবে যদি এন্টার করে তখন চার্জ পার্টিকেলটা কি হয় না একটা সার্কুলার যে অরবিট সেই সার্কুলার অরবিটে মুভ করে এবং তার মোশনটা হয় একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, অর্থাৎ একটা মানে সমদ্রুতির বৃত্তীয় গতি, মানে সমবৃত্তীয় গতি যেটাকে বলা হচ্ছে বাংলাতে সমবৃত্তীয় গতি, ইংলিশে বলছে ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে যখন সে সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে তখন ওর ওপর তখন ওই চার্জ পার্টিকেলের যে ফ্রিকোয়েন্সি নিয়ে ঘুরছে ওই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তো কি করে বের করব? তো মনে রাখবে এক্ষেত্রে QVB = হয় mv²/r, অর্থাৎ ম্যাগনেটিক যে ফোর্স সেটা কি করে না অভিকেন্দ্র বা সেন্টিপিটাল ফোর্সের কি করে যোগান দেয়। তাহলে QVB = হয়ে গেল mv/r, তাহলে r = হয়ে যাচ্ছে কি না mv/QB। এবার আমাদের কি বার করতে হবে ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হয়, টাইম পিরিয়ড t = হয় 2πr/v। তা দেখো যদি এখানে r এর জায়গায় আমরা ভ্যালু বসাই তাহলে VB যাবে কেটে, তাহলে হয়ে যাবে 2πm বাই হয়ে যাবে QB, এটা হলো টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে না ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 1/t, তার মানে হয়ে যাবে QB বাই হয়ে যাবে 2πm। ওকে, এই হচ্ছে ব্যাপার। তারপর দিয়েছে লরেঞ্জ বলের মান লেখো। লরেঞ্জ বলের মান মনে রাখবে যে লরেঞ্জ বল FL = FE প্লাস হচ্ছে FB, অর্থাৎ লরেঞ্জ বল হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স এবং ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সের যোগফলকেই বলা হচ্ছে লরেঞ্জ বল। যদি একটা চার্জের মান হয় Q এবং ইলেকট্রিক ফিল্ড থাকে E তাহলে ফোর্স কাজ করবে QE, আর ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স কাজ হবে Q × V × B। তাই এটা তো তোমার লিখে এসো, এটাই হচ্ছে লরেঞ্জ বলের ভ্যালুটা যে QE + Q × V × B। আচ্ছা 13 নম্বর কোশ্চেনটা তোমার চলতরিৎ থেকে আমরা নিয়েছি, এই কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখো বলছে হুইস্টন ব্রিজের নীতি প্রয়োগ করে অতি উচ্চমানের বা অতি নিম্নমানের রোধ পরিমাপে ত্রুটি হয় কেন? ঠিক আছে, কেন আমরা হুইস্টন ব্রিজকে তোমার ইউজ করে আমরা ভেরি হাই রেজিস্ট্যান্স বা ভেরি লো রেজিস্ট্যান্স আমরা মেজার করতে পারি না। মনে রাখবে যদি ভেরি হাই রেজিস্ট্যান্স আমরা যুক্ত করি অথবা ভেরি লো রেজিস্ট্যান্স আমরা যুক্ত করি তাহলে নাল পয়েন্ট বা সাম্যাবস্থানে না থেকেও গ্যালভোমিটারের কাঁটাতে কারেন্টটা 0 শো করে, অর্থাৎ মনে হবে দেখে যে গ্যালভোমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে আমরা ভাববো যে সাম্যাবস্থানে আছে আর সাম্যাবস্থানে শর্ত প্রয়োগ করব P/Q = R/S, তখন কি হবে না আমাদের মানে ভুল হবে, অর্থাৎ মাপ থেকে ভুল হবে। তা তোমরা লিখবে যে হুইস্টন ব্রিজের সাহায্যে অতি উচ্চমানের অথবা অতি নিম্নমানের রোধ আমরা পরিমাপ করতে পারি না। উই ক্যান নট মেজার ভেরি হাই অর লো রেজিস্ট্যান্স বাই ইউজিং হুইস্টন ব্রিজ। কারণ কি? কারণ হচ্ছে যে মানে সাম্যাবস্থায় না থাকলেও গ্যালোমিটারের কাঁটাটি 0 শো করবে এক্ষেত্রে, তাই পরিমাপে ভুল হবে। ঠিক আছে, তো ইন দিস কেস গ্যালোমিটার অলওয়েজ শো 0 কারেন্ট, দ্যাট ইজ ওয়াই উই অ্যাপ্লাই নাল কন্ডিশন অ্যান্ড দ্য ভ্যালু উইল বি ইনকারেক্ট। ওকে, এই যে ব্যাপার। এবার যে হুইস্টন ব্রিজে গ্যালোমিটার ও ব্যাটারির অবস্থান যদি চেঞ্জ করে দিই তাহলে সাম্যাবস্থায় কি কোনো পরিবর্তন হবে? বুঝি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে গ্যালোমিটার এবং ব্যাটারির যে পজিশনগুলো সেগুলো যদি আমরা চেঞ্জ করে দিই তোমার, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করি, তাহলে সাম্যাবস্থার অর্থাৎ নাল কন্ডিশনে কি কোনো পরিবর্তন হবে? বলবে না, দ্যাট ইজ নো চেঞ্জ ইন নাল কন্ডিশন বা সাম্যাবস্থান, এবং কি থাকবে না P/Q = R/AC থাকবে। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেন বলছে আর ব্যাসার্ধের I তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপকে সুষম চৌম্বক ক্ষেত্র B-তে এমনভাবে রাখা হলো যেন লুপটির সমতল B এর অভিলম্বে থাকে। লুপটির ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত? বলছে যে একটা R রেডিয়াসের একটা সার্কুলার লুপ আছে, হ্যাঁ সার্কুলার লুপ আছে,
আর রেডিয়াসে সার্কুলার লুপ আছে এবং এর মধ্যে দিয়ে আই কারেন্ট কি করছে না ফ্লো করছে এবং এটাকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলার ভাবে রাখা আছে। আমরা ধরলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড। ক্রস মানে বুঝতে পারছো যে বোর্ডের এই যে বোর্ডটা এর যে প্লেন তার সঙ্গে পারপেন্ডিকুলার এবং ইনওয়ার্ড ডাইরেকশন, অর্থাৎ বোর্ডের তলের সঙ্গে লম্ব এবং নিম্নমুখী বা নিম্নমুখী। বলছে লুপটি সমতল বি এর অভিলম্বে থাকে, লুপটির উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত? তাহলে এরকম একটা সার্কুলার লুপ যার রেডিয়াস আর আই কারেন্ট ফ্লো করছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলার ভাবে রাখা আছে। বলছে এতে নেট ফোর্স কত কাজ করবে? মনে রাখবে এতে নেট ফোর্স হবে 0। কারণ ব্যাপারটা হচ্ছে যে ধরো এখানে যদি আমরা জোড়া জোড়া বিন্দু নিই, ধরো এখানে একটা নিলাম বিন্দু, আবার এখানে একটা নিলাম বিন্দু, এবং এই দুটো বিন্দুতে যদি আমরা ফোর্সের ভ্যালু বের করি, ফোর্সের ভ্যালু পাবো সেম। এখানে ফোর্সের ভ্যালু হবে বিল সাইন 90 ডিগ্রি। কারণ এখানে 90 ডিগ্রি কেন হলো? কারণ বি এর সাথে এই যে এল ভেক্টর, এল মানে কি না এইটুকু জায়গার দৈর্ঘ্য হচ্ছে এল, ধরো এটা হলো ডিএল, এটাও কি বটে না ডিএল। তাহলে কি হয়, তাহলে এখানে এফ কি হবে, দুটো এফই হয়ে যাবে বিল, ঠিক আছে তো। এল তাহলে কি হলো না অ্যাঙ্গেলটা হলো যে এই যে আইডিএল মানে কারেন্ট যে এলিমেন্ট তার সাথে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। তোমরা লিখবে যে যদি আমরা এখানে জোড়া জোড়া বিন্দু নিই তাহলে প্রত্যেকটা বিন্দুতে ফোর্সের ভ্যালু হবে এফ ইকুয়াল টু বিল, কিন্তু এদের যে ডাইরেকশনটা হবে অপোজিট, অর্থাৎ এদের যে অভিমুখ হবে বিপরীত। এরা পরস্পরকে কি করবে না প্রশমিত করবে বা নালিফাই করবে। তাহলে নেট ফোর্সটা কত হয়ে যাবে না নেট ফোর্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। ওকে, এবার বলছে 15 নম্বর, সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রন কি ত্বরান্বিত হবে? মানে সাইক্লোট্রন যে মেশিনটা আছে তাতে কি নিউট্রনকে আমরা অ্যাক্সেলারেশন করাতে পারবো? অ্যান্সার হবে না, অ্যান্সার হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে সাইক্লোট্রন যে মেশিনটা এতে ওই সমস্ত পার্টিকেলকেই কি করা যায় না অ্যাক্সেলারেট করা যায় যারা চার্জ পার্টিকেল। নিউট্রন একটা চার্জলেস পার্টিকেল, তাই করা যাবে না। 2 নম্বর কোশ্চেন আসবে যে সেকশন থেকে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে। তো এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে? মোট কথা তোমরা এখানে কিভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, ব্যবহার, এদের তরঙ্গ দৈর্ঘ্য এবং উৎস কি, কোন জায়গা থেকে এরা তৈরি হচ্ছে, এগুলো তোমাদের পড়তে হবে। এগুলো পড়লেই তোমরা কিন্তু মোটামুটি 2 নম্বর কোশ্চেন যা তোমরা পেরে যাবে। তার সঙ্গে এদের ইকুয়েশনগুলো তোমার মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশন কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশন কি হয়, এবং সেখান থেকে অঙ্ক আসতে পারে। তো দেখো যে 5টা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট আমি তোমাদের আগে ডিসকাস করি, সেটা হচ্ছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন কোন রাশি কম্পিত হয়, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডাস ভাইব্রেট। তো ভাইব্রেট করছে তো কারা না ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড মনে রাখবে। আর তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুটি ভৌত রাশি কি হয় না এরা কম্পিত হয় বা ভাইব্রেট করে। এবার বলছি তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখে লেখচিত্র অঙ্কন করো। দেখো লেখচিত্রটা হবে কেমন না, লেখচিত্রটা হবে এরকম। তোমাদের একটা 3D ছবি আঁকতে হবে। ধরো এদিকে দিলাম আমরা ইলেকট্রিক ফিল্ড, এদিকে ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড কি হবে না পারপেন্ডিকুলার ভাবে কিন্তু ভাইব্রেট করবে, ঠিক আছে তো। পারপেন্ডিকুলার ভাবে কি করবে না ভাইব্রেট করবে। তো পারপেন্ডিকুলার ভাবে কি করবে না ভাইব্রেট করবে এবং এরা সমদশায় মোড়াবে কি হবে কম্পিত হবে, এবং এর ফলে যে তরঙ্গটা সৃষ্টি হবে সেই তরঙ্গটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে কিন্তু প্রোপাগেট করবে। এই এসটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। এটা কি বোঝায় না তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির দিক বোঝায়। তো মনে রাখবে এস ভেক্টর ইকুয়াল টু হয় 1/μ0 E × B, ঠিক আছে তো। এই হচ্ছে ব্যাপার। তো এটা তোমরা কিন্তু মনে রেখো। তার মানে কিভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হলো না বলবে যে এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে সমদশায় কম্পিত হয়, যার ফলে এক বিশেষ ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। যে তরঙ্গের সে তরঙ্গটা প্রোপাগেট করার জন্য বা ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামের দরকার হয় না, যাকে বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এটা সমদশায় কম্পিত। এটা মনে রাখবে, এটা লেখচিত্র, এটা সম্পর্ক। 7 নাম্বার কি বলছে, তো 17 নাম্বার দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দেখো মনে রাখবে যে টোটাল 7 রকম তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ রয়েছে। একটা গামা, এক্স, ইউ, ভি, আই, এম, আর। এখানে গামা বলতে গামা রে, এক্স বলতে এক্স রে, ইউ ফর আলট্রাভায়োলেট, ভি ফর ভিজিবল মানে দৃশ্যমান, আই ফর ইনফ্রারেড মানে তোমার অবলোহিত রশ্মি, এম মানে মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, আর মানে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। তো এখানে ভিজিবল বা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। আর মনে রাখবে এই যেটা আমি তোমাদের লিখে দিলাম, মনে রাখবে ওপর থেকে নিচে নামলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয় না বৃদ্ধি পায়,
ওপর থেকে নিচে নামলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর কম্পাঙ্ক কি হবে না তরঙ্গ দৈর্ঘ্য যা হবে কম্পাঙ্ক উল্টো হয়, অর্থাৎ ওপর থেকে নিচে নামলে কম্পাঙ্ক তোমার কি বল কমে যায়। তাহলে কম্পাঙ্ক কমলে কি হবে, শক্তি কিন্তু কি হবে কমবে, মনে রাখবে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ওপর থেকে নিচে নামলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, কম্পাঙ্ক কমছে। কম্পাঙ্ক কমা মানে কি শক্তিটা কমা। তাহলে সব থেকে কম শক্তি কার, রেডিও। সব থেকে বেশি শক্তি কার না গামার। এটা কিন্তু তোমরা মনে রেখো। আর তরঙ্গ দৈর্ঘ্যের দিক দিয়ে কি সব থেকে বেশি রেডিও, কমকে গামা। যাই হোক, তাহলে এখানে কি বলেছে না দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। মনে রাখবে এটা হবে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে। ওকে, শূন্য স্থানে রেডিও তরঙ্গের বেগ কত। দেখো এখানে যতগুলো আছে তরঙ্গ সবগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং শূন্য মাধ্যমে প্রত্যেকটা বেগ হচ্ছে শূন্য মাধ্যমে লাইটের যে বেগ তার সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর দিয়েছে একটা বললাম যে তোমাকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সমীকরণগুলো মনে রাখতে হবে, কারণ অঙ্ক আসবে। দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ দিয়েছে, বলেছে তরঙ্গটির কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো এমনিতে ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ হয় E = E0 sin ωt - kx। দেখো যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, ওমেগা = পেয়ে যাচ্ছি 12 × 10⁻15। তাহলে ওমেগা মানে কি হয় 2π হয় n, তাহলে 12 × 10⁻15। এখান থেকে তোমরা n এর মানটা বার করে নেবে, এটা হলো তো কম্পাঙ্কের মান। আর k মানে কি হয় না 2π/λ। তো দেখো 2π/λ মান দেখো দেওয়া আছে কত না 4 × 10⁻7। তো এখান থেকে তোমরা ল্যামডা মানটা বার করে নেবে, যেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে সবসময় মনে রাখবে যে বিটা কি হবে। আচ্ছা বিটা বলে দিই, তো B0 sin ωt - kx, এবং সবসময় তোমরা মনে রাখবে যে E/b অথবা E0/b0 এদের মানগুলো হয় c। c মানে কি শূন্য মাধ্যমে লাইটের বেগ। আবার c = কি হয় না 1/√μ0ε0। μ0 মানে কি শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এটা মানে হচ্ছে শূন্য মাধ্যমে তোমার তড়িৎ ভেদ্যতা। তাহলে এই সম্পর্কগুলো তোমরা কিন্তু মনে রেখো। 19 বলছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য। দেখো প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে বেগ লাইটের বেগের সমান, আর প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে সমদশায় কম্পিত হয়। এই দুটো তোমরা লিখবে। মাইক্রোওয়েভ কি, মাইক্রোওয়েভ কি না মাইক্রোওয়েভ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার মনে রাখবে যে এর তরঙ্গ দৈর্ঘ্য হয় 0.3 মিটার টু 10⁻⁻4 মিটার। ওকে, বলছে রাডার যন্ত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় কেন, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি বলে আমরা রাডার ব্যবস্থায় মাইক্রোওয়েভ ব্যবহার করি। তরঙ্গ দৈর্ঘ্য যাদের কম তাদের কিন্তু রাডার ব্যবস্থা ব্যবহার করা হয় না, এটা তোমরা মনে রেখো। যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাদের কিন্তু আমরা ইউজ করতে পারি, যেমন মাইক্রোওয়েভ। নেক্সট যে সেকশন থেকে তোমাদের 2 নম্বর কোশ্চেন আসবে সেটা হচ্ছে অ্যাটম এবং নিউক্লিয়াই, পরমাণু এবং নিউক্লিয়াস। দেখো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। প্রথম বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n = 3 কক্ষ থেকে n = 1 কক্ষে ঝাঁপ দিলে নিঃসৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে। বলছে যে একটা ইলেকট্রন একটা হাইড্রোজেন পরমাণু অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন n = 3 থেকে n = 1 যে অরবিট সেখানে কি করছে না জাম্প করছে, তাহলে যে লাইটটা বেরিয়ে আসবে সেই লাইটটার ওয়েভলেন্থ কত হবে বা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো দেখো সম্পর্কটা মনে রেখো যে 1/λ = RH 1/nf² - 1/ni²। nf বলতে কি ফাইনাল অরবিট, ni বলতে ইনিশিয়াল অরবিট। তাহলে বলছে দেখো n = 3 থেকে n = 1, তার মানে এখানে ফাইনাল মানে কোনটা n = 1, তার মানে এখানে যে RH এর মানটা বসবে 0.09 10⁻7 1/1² - 1/3²। এখান থেকে তোমরা ল্যামডার মানটা বের করে নেবে, যা আসবে সেটা হবে অ্যান্সার। মিটার অ্যান্সার আসবে। কোশ্চেন হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি কি ছিল। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। মনে রাখবে রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। এবং 2 নম্বর রাদারফোর্ডের মতে শুধুমাত্র কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী থাকতে পারে, কোনো রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম থাকতে পারে না, এটা হচ্ছে এর ত্রুটি। 23 নম্বর হচ্ছে আয়নন শক্তি কি। হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি। দেখো এটা হচ্ছে যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এক্ষেত্রে ওই ইলেকট্রনটাকে ওই পরমাণুর বাইরে বের করে আনতে যে মিনিমাম শক্তি লাগছে, যে মিনিমাম এনার্জি লাগছে, তাকেই বলছে কি আয়োনাইজেশন এনার্জি। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শক্তির মান কত। মনে রাখবে মান হচ্ছে 13.6 eV ইলেকট্রন ভোল্ট। আচ্ছা যদি ধরো এর মান বলে দেয় যে লিথিয়াম 2+, এর জন্য
লিথিয়াম 2+ এর আয়োনাইজেশন এনার্জি কত? মনে রাখবে সেক্ষেত্রে ফর্মুলা হবে সবসময় 13.6 × Z²। জেড মানে কি না প্রোটন সংখ্যা, জেড মানে হচ্ছে কি না প্রোটন সংখ্যা। আচ্ছা এইদিকে লিখি, এটা হচ্ছে মনে রাখবে যদি বলে লিথিয়াম 2+ এর আয়োনাইজেশন এনার্জি কত, তাহলে মনে রাখবে এর মানটা হবে 13.6 × Z²। এবারে লিথিয়ামের কত হয় জেড না 3, তাহলে 3² অর্থাৎ এর সঙ্গে 9 গুণ হবে, যা আসবে অত ইভি। ঠিক আছে তো 24 কি বলছে, বলছে একটি হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল, এর কৌণিক ভরবেগ কত? দেখো কৌণিক ভরবেগ mvr = কি হয় না nh/হয় 2π, nh/2π। তাহলে তৃতীয় যদি কক্ষ হয় তাহলে মনে রাখবে যে n এর মান বসবে 3। ঠিক আছে তো mvr মানে কৌণিক ভরবেগ, ঠিক আছে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে h এর মান কত হয় না 6.63 × 10⁻34/2 × 3.14, যা আসবে এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এত হবে এসআই ইউনিট, এত হবে এসআই ইউনিট। ওকে, তারপর বলছে 25 নম্বর কোশ্চেন, ভর ত্রুটি কি? হোয়াট ইজ মাস ডিফেক্ট? মনে রাখবে যে একটা নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনগুলোকে তাদের মুক্ত অবস্থা ফ্রি স্টেটে যদি ওদের মাসগুলো আমরা যদি কাউন্ট করি, তাহলে যে মাস পাবো সেই মাসটা হবে কি না নিউক্লিয়াসের, গোটা নিউক্লিয়াসের যে মাস তার থেকে হবে বেশি। ওকে, তো এটাকেই বলছে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এবার ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র। মনে রাখবে এই লেখচিত্রটা হবে কেমন না এই ধরনের আমরা একটা লেখচিত্র পাবো। ধরো এদিকে বললাম নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, অর্থাৎ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ΔE/A, এ মানে কি ভর সংখ্যা, এদিকে ভর সংখ্যা। লেখচিত্রটা হবে এই ধরনের আমরা একটা লেখচিত্র, এই ধরনের একটা লেখচিত্র আমরা পাবো। ওকে, এই লেখচিত্র তোমরা বইও পেয়ে যাবে। তো এই ধরনের আমরা একটা লেখচিত্র পাবো। লাস্ট তোমার সেকশন হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা। দেখো এখান থেকে ইম্পর্টেন্ট কি কোশ্চেন রয়েছে, বলছে অ্যান্টেনা কি। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে, তোমরা এটা করবে পেয়ে যাবে দেখবে। আর এটা বইও পাবে, প্রিভিয়াস ইয়ারও পেয়ে যাবে। একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে এবং এর দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য বার করতে বলেছে। মনে রাখবে সবসময় এর অ্যান্সার হয় λ/2। দ্বিমেরু এই যে অ্যান্টেনার দৈর্ঘ্য হয় λ/2। তো কি করে তোমরা বের করবে? তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা জানি v = n λ, তাহলে ল্যামডা = হবে v/n। এবার v এর কত ভ্যালু হয় 3 × 10⁸, nটা দেখো দেওয়া আছে 3 × 10⁸, গেল কেটে হয়ে গেল 1। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 1/2 মিটার হবে অ্যান্সার। মডুলেশন কি? বিস্তার মডুলেশনের তরঙ্গের পরিষ্কার লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ হোয়াট ইজ মডুলেশন এবং বিস্তার মডুলেশনের অ্যাম্পলিটিউডের তোমাদের গ্রাফটা আঁকতে হবে। মডুলেশন কি তোমরা বই থেকে করবে সংজ্ঞাটা। দেখো গ্রাফটা হবে কেমন, গ্রাফটা তোমাদের এরকম এই ধরনের তোমাদের গ্রাফ হবে, তোমাদের এই ধরনের গ্রাফ হবে, এই ধরনের তোমাদের গ্রাফ হবে। তোমরা এই ধরনের গ্রাফ করে নেবে, ঠিক আছে। এদিকে দেবে তোমরা কি স্মরণ দেবে, এদিকে দেবে সময়। ওকে, এই যে ব্যাপার। এবার দেখো কি দিয়েছে না, বলছে বিস্তার মডুলেশনে সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তার দেওয়া আছে। বলছে মডুলেশন সূচক কত, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড মিনিমাম অ্যাম্পলিটিউড দেওয়া আছে। তোমাদের মডুলেশন ইন্ডেক্স তোমাদের বলেছে বের করতে। তা মনে রাখবে অ্যান্সার হয় ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম প্লাস মিনিমাম। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 20/30, অ্যান্সার উইল বি 2/3। ওকে, ডিমডুলেশন কি এবং মডুলেশনের প্রয়োজনীয়তা কি? তোমাদের মডুলেশন ডিমডুলেশন দুটোই করতে হবে, ওদের প্রয়োজনীয়তা দুটোই করতে হবে, তোমরা বইয়ে পেয়ে যাবে। বেতার যোগাযোগ ব্যবস্থায় মডুলেশনের প্রয়োজন হয় কেন? কেন আমরা বেতার যে যখন যোগাযোগ করি, যখন যোগাযোগ ব্যবস্থা করছি বিভিন্ন ধরনের রেডিও টিভিতে, কেন আমাদের মডুলেশন লাগছে? আর মডুলেশনের কাজটা তো তাই, ঠিক আছে। তো এটাও তোমরা বই থেকে পাবে। আর লাস্ট যে কোশ্চেন সেটা তোমার হচ্ছে আকাশ তরঙ্গ এবং স্পেস তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়? মনে রাখবে আকাশ যে তরঙ্গ এটা হয় আমাদের ট্রোপোস্ফিয়ার থেকে, আর স্পেস তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার থেকে। তো যাই হোক, আমাদের ক্লাসটি এই অবধি থাকলো। তোমরা ভালো থেকো এবং ভালো করে পরীক্ষা দেবে, অনেক মোটিভেশন নিয়ে পরীক্ষা হলে যাবে, জানবে তুমি যা পড়েছ অনেক পড়েছ। যদি কোনো কোশ্চেন তুমি না পারছো, জানো পরীক্ষা হলে ম্যাক্সিমাম ছেলেই পারবে না। ওকে, এরকম মোটিভেশন রাখবে, ডিমোটিভেট হবে না, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।